আপুর কাছে। রুমা, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছি। ওয়েল, আমরা আসলে আমার মনে হয় উই শুড গেট ইনটু দ্য স্টোরি। তো রুমা, আপনার জার্নি সম্বন্ধে একটু বলেন, আপনার সম্বন্ধে একটু বলেন। প্রথমে পরিচয়টা জানি আপনার, আপনি কি করছেন, কি নাম, কোথায় থাকেন? আমার নাম রুমা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। বর্তমানে ঢাকায় থাকছেন? হ্যাঁ, বর্তমানে ঢাকায় থাকি। এই ধরনের ভৌতিক জিনিসের সঙ্গে আপনার প্রথম ইন্ট্রোডাকশনটা কিভাবে, আপনার লাইফে প্রথম অদ্ভুত কিছু ঘটা শুরু হলো কবে? প্রথমে আসলে যখন আমি বেবিতে পড়ি, আমাদের এলাকায় একজন মহিলা ছিল, খুবই কালো, অদ্ভুত টাইপের, ভূত ভূত চেহারা মনে হয়। হ্যাঁ, ওনার চেহারাটা আসলে যে অন্ধকারে কেউ দেখে অলরেডি ভয় পেয়ে যাবে। ওনার মধ্যে কিছু অদ্ভুত ধরনের জিনিস দেখা যায়। উনি কি জাদু টোনা টাইপের কিছু করতেন বা এই ধরনের কিছুর সাথে জড়িত ছিলেন? হ্যাঁ, এইগুলা উনি করে, কারণ ওনার পাশেই একজন মাহাত থাকে, তো উনি এগুলোর সাথে জড়িত, বিভিন্ন ছেলেদেরকে কবজ করে। তো ওখান থেকে কিভাবে আপনার প্রথম ভয়ের হলো ওনাকে দেখে? উনি আসলে এমনিতে দেখতাম, ভয় হতো রাতের বেলা দেখলে, বাট একদিন রাতে আমি একা শুয়ে আছি, তো তখন রাত 3টা 3:30 হবে। তো ওই মহিলা কি কারণে আমাদের ঘরের পেছনে জানলা দিয়ে মুখটা ঢুকাই দেওয়ার কারণে এত বিশ্রী দেখা যাচ্ছিল, আমি এত ভয় পাই চিৎকার করি। তো তারপরে মহিলা এখান থেকে চলে যায়, ওনার পেছনে অনেকে ছুটতে থাকে, কিন্তু ওনার দেখা পায় না। আচ্ছা, ছোট বয়সে ওই ধরনের বিকৃত চেহারাটা হঠাৎ করে রাতের বেলা দেখে আপনি যে ভয়টা পেয়েছেন, প্রথম এই ধরনের ভয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটে? হ্যাঁ, আমাদের ডট টিমের কাছে যেটা শুনেছিলাম, আপনার খালার এখানে কিছু একটা ঘটেছিল আপনার লাইফে, সেটা কি ছিল? আসলে আমার খালার বাড়িটা এমন একটা জায়গায়, এক পাশে গোরস্থান, এক পাশে শ্মশান কালী মন্দির, যেখানে লাশ পোড়ানো হয় হিন্দুদের। তো দুটোই অনেক বড় বড় জায়গা, পুরাতন, আর পেছনে নদী আছে, তো সেখানে অনেক বড় বড় পুরাতন দিনের গাছও আছে। তো একদিন আমি খুব একটা প্রয়োজনে খালার বাসায় হয়তো রাতে আমাকে যেতে হয়েছে, তো সেখানে যাওয়ার পথে পেছনের দিকে একটা অনেক বড় গাছ হঠাৎ করে মনে হচ্ছে ভেঙে পড়ে গেছে। এখন আমি পেছন দিয়ে যখন তাকাই, দেখি যে না, গাছটা আবার উঠে গেছে। তো আপনি উঠতে দেখেছেন গাছটাকে? হ্যাঁ, আমি উঠতে দেখেছি, যে সাটাম করে উঠলো চোখের পলকে, এটা আমি বুঝতে পারছি। আর একটু ভেতরে যখন গেছি, সেখানে আরেকটা বড় গাছ, তো সেখানে 4-5টা চোখ, বড় বড় চোখ, গাছের দুপাশে ঘুরতেছে, মনে হচ্ছে যে আমার খুবই কাছে আসবে, কিন্তু কেন জানি হঠাৎ করে চোখগুলো উধাও হয়ে যায়। আর আমি তখন আমি বুঝতে পারছি না, চোখ বলতে কি শুধুই চোখ? শুধুই চোখ, মুখমন্ডল নেই, শুধু বিশ্রী বিশ্রী কেমন রক্ত মাখা কালো চোখ, দুটো কালো কালো মনি। আচ্ছা, রক্তাক্ত, এইভাবে তাকায় আছে। আর তখন আমি গান শুরু করে দিই। আসলে ওই গান গাওয়ার লজিকটা কি, নিজের মনের মধ্যে ভয়টাকে একটু মন থেকে সরানোর জন্য? হ্যাঁ, আমি গানটাকে একটু ডাইভার্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, যেন ওইখানে আমার মনটা না থাকে, আমি যেন গান গেয়ে ওই ভয়টা থেকে একটু হলেও দূরে থাকতে পারি। আচ্ছা আচ্ছা। তো আরো কিছু শুনেছিলাম আমরা ডট টিমের কাছ থেকে, আপনার মাছ ধরার ছোটবেলায় আপনার কিছু অভ্যাস ছিল? হ্যাঁ, আমি দিনে রাতেই মাছ ধরতাম। তো গ্রামের বাড়িতে ঠাকুরগাঁও? হ্যাঁ, আমার বাড়ির পাশেই নদী, গ্রামের নাম জমিদার পাড়া। আচ্ছা। তো সেদিন রাতে সবাই যার যার মতো চলে গেছে, বাচ্চারা ঘুমাই গেছে, বাচ্চাদেরকে নিয়ে মাছ মারতাম। তো একদিন আমরা বাটি পেতে আটা দিয়ে মাছ ধরার জন্য নদীর ধারে রাখি, তো কেউ না যাওয়ার কারণে আমিই যাই। যাওয়ার সময় রাতের বেলাতেই যান? হ্যাঁ, রাতের বেলা, তখন 12:30 বাজে। 12:30 বাজে? তারপর মাছ ধরতে গেছি, এখন মাছের বাটি তুলবো, এর মধ্যে একটা খুব আলো, অনেক একটা বড় আলো আমার এত কাছ দিয়ে গেছে, মনে হয় যেন আমার গায়ের মধ্যে যদি পড়তো হয়তো আমার গায়ের কিছু অংশ জ্বলে যেত। তো সেই আলোটা আমার কাছে আসতে পারেনি। তো নদীর উপর থেকে কিছু একটা অদ্ভুত টাইপের আওয়াজ পাইলাম, বাইচা গেলি, আজকের মতো বাইচা গেলি, তোর কাছে আসতে পারি না কেন। তারপরে আমি বাসায় সবাইকে জানাই যে এরকম একটা আওয়াজ হয়েছে। তো এর মধ্যে একজন কবিরাজ আমাদের বাসায় নিয়ে আসা হয়, যে আমার সাথে এরকম কিছু সত্যি আসলে হয়েছে কিনা। তো উনি বলে যে হ্যাঁ, আসলে এই নদীর পাড়টা খুব একটা ভালো না, এখানে পাশে লাশ পোড়ানো হয়, এটা আসলে একটা ভয়ঙ্কর জায়গা, এখানে বিভিন্ন মানুষের আত্মা ঘুরে বেড়ায়। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে লাশ পোড়ায় সেখানে আমি একদিন খেলতে খেলতে একটা মরা মানুষের মাথার খুলিও দেখতে পাইছি। তো সেটা দেখতে পাওয়ার পরে আমি দৌড়ে চলে যাই বান্ধবীদের কাছে, ওদেরকে নিয়ে আসি, আইসা দেখি যে খুলি নাই উধাও। তারপর থেকে আর ওই জায়গাগুলোতে একটু খুব কম যাই। এরপরে আর কি কোনো ধরনের ঘটনা আছে আপনার? হ্যাঁ, আমি তখন ক্লাস 9-এ পড়ি, খুবই শীতের সময়, আমি বাংলা বান্ধব একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো সেখান থেকে অনেক রাত হয়ে গেছে, তো মামা বলল তোকে একটু আগে দিয়ে। আমি বলছি লাগবে না, আমি ভয় পাই না, আমি একা যেতে পারবো।
আর কয়টা বাজে আনুমানিক তখন? তখন 1:30-2টা বাজে। রাত 1:30-2টা বাজে? হ্যাঁ, আমি একটু খুব সাহসী টাইপের, ছেলেদেরকেও ভয় পাই না আবার যে কাউকে ভয় পাই না। মানে আপনাকে আমি যতটুকু কথা শুনে মনে হচ্ছে যে মানে হ্যাঁ, আমি আসলে কি রাস্তাঘাটে যে কোনো ছেলে পেলে আমার সামনে কোনো দুষ্টামি করার সাহস পেত না। কারণ আমি যে জায়গায় থাকতাম সেই জায়গায় মানে সব মানে বড় বড় মানে বাদর ছেলে যেগুলোকে বলা হয়, একটু মানে সাহসী বা মারামারি করে বেশিরভাগ যারা। তো এমন একটা জায়গায় থাকতাম সবাই খুব সিরিয়াস মোমেন্টের ছেলে পেলে। আচ্ছা আচ্ছা। তো এখানে থাকতাম, তো সবার মধ্যে বড় হয়েছি, তো ভয় জিনিসটা মানে ছেলেদেরকে ভয় করে চলবো এই জিনিসটা আমার মধ্যে ছিল না। আচ্ছা। তো এটা একটা ব্যাপার যে রাত 2টায় একটা মেয়ে একা একা যাবে, তো এটা নিয়ে আমার কোনো তেমন মাথা ব্যথা ছিল না যে এরকম কোনো সমস্যা হবে। তো সেদিন রাতে রাস্তায় কাউকে দেখিনি, জেলখানায় একজন তারকা দাঁড়িয়ে ছিল। তো উনি জিজ্ঞেস করলো এত রাতে কোথা থেকে আসছো? আমি বললাম আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তো সেখানে কাগজপত্র দেখালাম যে এই যে এই প্রোগ্রামে গেছিলাম। ওকে ঠিক আছে যান, আর একা একা যায় না, এই জায়গাটা ভালো না। জেলখানার আশেপাশে একটা জঙ্গল আছে, কারণ নদী, জেলখানার পাশেও নদী। টোটালি আমরা যে এলাকাটা থাকি তার চারপাশেই নদী। সেখানে যাচ্ছি তো হঠাৎ করে অনেক বড় একটা গাছের ডাল, সেখানে মনে হচ্ছে সাদা পোশাক পরা কোনো একটা লোক ফাঁসি দিয়ে দাঁড়ায় আছে, আর নিচে একটা মরা গরু সাদা শুয়ে আছে। আচ্ছা। তো মানে এটা দেখে এখন আমি দৌড় দিব না সামনে যাব না জিজ্ঞেস করবো, আমি কিছু বুঝতে পারিনি। আমি ভাবছি নিশ্চয়ই আমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটতেছে, বা হয়তো এখন আমার। আপনি কি অবস্থায় দেখলেন? কোন একটা লাশ কি ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে? হ্যাঁ, কোন একটা লাশ গাছের ডালের সঙ্গে। হ্যাঁ, তো এটা দেখে আমি এত ভয় পেয়ে যাই। দেখতে অনেক লম্বা, হাতের আঙ্গুলগুলো দেখা গেছে অনেক লম্বা লম্বা আঙ্গুল, লম্বা। পুরুষ ছিল না মহিলা ছিল? সম্ভবত পুরুষ, মানে পুরুষদের সম্ভবত যেরকম আকৃতি হয়ে থাকে সেরকমই, কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলতে পারবো না সে পুরুষ ছিল না মহিলা ছিল। আচ্ছা। উনার চেহারাটা মানে পায়ের আঙ্গুল আর হাতের আঙ্গুল সম্পূর্ণই কালো ছিল, আর মানে চোখ দুটো দেখা যাচ্ছিল, সমস্ত কিছুই সাদা ছিল, আর নিচে একটা মরা গরু। তো আমি লাশটা, গরুটা দেখছি ঠিক আছে, ভয় পাইনি। প্রথমে গরু দেখছি নিচে, আমি ভাবি এখানে আশেপাশে গরু বেড়ায়, কিন্তু যখনই আমি লাশটা দেখি আমার খুবই মানে ভয় পাইছি। তো 2-3 মিনিট পরে আবার দেখছি কিছু নেই, তখন আমি মানে আবার একটু মানে গান গাই, নিজে গান গাইতে গেতে আবার তখন তাড়াতাড়ি করে প্রচুর তাড়াতাড়ি হাঁটে চলে যাই। তারপর বাসায় পৌঁছায়, ওই দিন আমার খুবই খারাপ গেছে। বাসায় যাই, তারপরে আম্মুকে বলছি এই ঘটনা। আম্মু তখন লোহা পুড়ে পানিতে সেক দিয়ে খাওয়াইছে, কয়টা খেলে নাকি ভয় দূর হয়। এরপরে আপনি আর কোনো ধরনের অসুস্থ বা এই ধরনের কোনো কিছু হয়ে যাননি? কারণ আমরা যেটা নর্মালি দেখে থাকি যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে কারো ম্যাক্সিমামের কাছ থেকে শুনছি যে তারা জ্বরে পড়ে যাচ্ছে, তাদের জ্বর আসতেছে বা কিছু ধরনের শারীরিক প্রবলেম হচ্ছে। এটা হয়েছে আমার সাথে। গোরস্থানের পাশে যখন যাই দেখি। গোরস্থানে কেন গিয়েছিলেন? আসলে গোরস্থানে যাওয়াটা ভালো লাগা ছিল। গোরস্থানে হয়তোবা আমি সালাম দিতাম যাই সবসময়, এটা আমার একটা অভ্যাস ছিল। ছোটবেলা সবাই বলতো যে গোরস্থানে কবরে সালাম দিতে হয়। তো গোরস্থানের পাশে একটা উঁচু জায়গা আছে, সেখানে আমি প্রায় হাঁটতে বের হইতাম। গোরস্থানের ভিতরে ছোট ছোট রাস্তা আছে, ভেঙে পড়া অনেকগুলো কবরও আছে। গোরস্থানটা কি আপনাদের বাড়ির আশেপাশেই? হ্যাঁ, বেশি বললাম, আমাদের বাড়ির পাশে শ্মশান এবং গোরস্থান পাশাপাশি, একই প্রাচীরে শ্মশান এবং গোরস্থান। তারপরে ওই দিন কি আপনি গোরস্থানে একাই গিয়েছিলেন? আমি একাই সেদিন গোরস্থানে গেছিলাম। তো তখন দিন 12টা হবে। আচ্ছা, দুপুর বেলা। তো যে জায়গাটা গেছি সেটা আবার শ্মশানেরও একটা অংশ, কারণ ওখানে কোনো কবরও নাই, কোনো শ্মশানের একটু জায়গা, কারণ যেহেতু পাশাপাশি। তো সেখানে আমি আশেপাশে ঘুরতে ঘুরতে এক সময় শ্মশানের খুব কাছাকাছি চলে যাই। এমন সময় পা রাখছি, দেখি পায়ের নিচে ছোট একটা লাল ফুল ফুটে গেছে। ভাবলাম হয়তো বা পায়ের নিচে ছিল, সেই জন্য আমি দেখতে পাইনি। তো সামনে তো আমি ক্লিয়ার দেখতেছি যে আমি যখনই পা দিচ্ছি তখনই মানে লাল ফুল ফুটতেছে ছোট ছোট, আর পায়ের মধ্যে একটা কেমন শিরশিরি অনুভূতি হচ্ছে আমার। এটা দেখার মানে এটা যখন আমার পায়ে হচ্ছে, আমি সারা শরীর আমার একদম অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি এখানে। কোনো মতো নিজেকে সামলাই নিয়ে সেখান থেকে আমি যেভাবে চলে যাই। এরপরে কি আর কোনো ধরনের কোনো কিছু এক্সপেরিয়েন্স আপনার হয়েছে? না, এরপর থেকে ওই কবিরাজ আমাকে অনেক কিছু মানে আমাকে অনেক কিছুই বলছে, অনেক কিছু আমার মধ্যে উনি মানে ঝাড়ানো যেটা বলে গ্রামে, মানে কারোর উপরে যদি কিছু আসর করে তার গায়ে ঝাড়ান দিলেই চলে যায়। তো আমার রাশিও অনেক করা, তো সেই কারণে হয়তো তার আমার কোনো ক্ষতি করতে পারে না। অন্য কেউ যদি হয়তো অন্য কোনো রাশির হয়তো অনেক ক্ষতি করতে পারতো। তো সেদিক দিয়ে আমি তেমন কোনো ক্ষতিগ্রস্ত এখনো হইনি।
কি রাশি আপনার? আমার রাশি মেষ। ওকে। তারপরে আমি ঠাকুরগাঁও থেকে ঢাকায় চলে আসি পড়ালেখার কারণে। তো ঢাকায় আমি থাকি মোটামুটি, এমনকি মাঝে মাঝে বাসায় যাওয়া আসা করি। তো এবার রোজার ঈদের পরে আমি বাসায় ফিরছিলাম। আমি ঈদে বাসায় যেতে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে। তো আমি ঈদের পরেই বাসায় যাওয়ার জন্য টিকিট করি। তো রাত 9টা বাজে গাড়িতে উঠলাম। ঢাকা থেকে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাড়ি হচ্ছে রাত 9টায় ছেড়েছে? হ্যাঁ, গাড়ি রাত 9টায় ছাড়ার পরে বেশ ভালো। একাই যাচ্ছিলেন? হ্যাঁ, আমি একা যাচ্ছিলাম, আর আমার পাশে একজন ভদ্রলোক ছিল, বয়স্ক একজন লোক ছিল। আচ্ছা। তো আমি যাওয়ার পথে বেশ ভালোই লাগতেছিল, কোনো জ্যাম ছিল না তখন। তো আমরা ব্রিজ পার হইলাম। ব্রিজ পার, যমুনা সেতু, মানে উত্তরবঙ্গ যেতেই যে ব্রিজটা পড়ে, এটা পার হওয়ার পরে আমার ঘুম চলে আসে। মানে একটা ঘুম ঘুম ভাব, যদিও আমার কখনো ঘুম হয় না, বাট একটা ঘুম ঘুম ভাব আসে। আচ্ছা, হয় অনেকে গাড়িতে উঠলে একটা ঘুম ঘুম ভাব কাজ করে। হ্যাঁ, তো আমি এবার জানালা খুলে দেই, কারণ আমার একটু গাড়িতে উঠলে সমস্যা হয়। আচ্ছা, জানালা খুলে দিয়ে বাহিরের দিকে তাকায় থাকি। তো তখন আমি বেশ দূরেই চলে যাই, রাত 12টা হবে। এই সময় একটা ছোট পুল, সেই পুলটা পার হয়ে দেখতেছি অনেক দূরে একটা জঙ্গলের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন গাড়ি চলতেছে। তো এর মধ্যে হঠাৎ করে ঠিক সেই জঙ্গলের কাছাকাছি এসে গাড়িটা মানে একটা খুব জোরে একটা ঝাঁকিয়ে দিছে। মনে হচ্ছে যে গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। এর মধ্যে তখন ড্রাইভার বলল যে গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, এখন সেই চাকা ঠিক করতে হবে। তো এটার জন্য প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তো সবাই গাড়ি থেকে নেমে যায়। তো হঠাৎ করে জানালার পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের দিকে আমার চোখ চলে যায়। আপনি কি তখন গাড়িতেই বসা? হ্যাঁ, আমি তখন একা গাড়িতে বসা। তো এর মধ্যে দেখি জঙ্গলের ভিতরে কিছু একটা আওয়াজ হচ্ছে বা কিছু একটা বের হয়ে আসছে, দৌড়াচ্ছে। তো হুট করে আমার চোখটা বন্ধ হয়ে গেল। চোখটা বন্ধ হইতে চোখটা যখনই খোলার চেষ্টা করলাম, দেখি যে কিছু মানে 4-5 জন হবে সামনের দিকে এবং 4-5 জন পেছনের দিকে, কালো, অনেক লম্বা, অনেক বড় বড়, মানে দেখতে হাতে পায়ে নখ দেখা যায়, শুধু ওদের মুখটা দেখতে পাই না। হ্যাঁ, আর হয়তো চুল ছিল কিছু, মানে সেটা সম্ভবত আখের ক্ষেত হবে। জঙ্গলের ভেতরে 2 পাশে কলা বাগান, আবার ভেতরে অনেক ভেতরে আখের ক্ষেত হতে পারে। আচ্ছা, ওই ক্ষেতের মধ্যে আপনি দেখছেন? ওই ক্ষেত থেকে একটা আওয়াজ হচ্ছিল, কিন্তু তারপরে যেটা হয়, কলা বাগানের সামনে একদম স্পষ্ট আমি দেখতে পাই, মানে সামনে 4 জন, পেছনে 4 জন, মোট 8 জন লোক মানে আমাকে টার্গেট করে ভেতরে আসবে। তো আমার গাড়ির দিকে আসবে, আর গাড়িটা ঠিক তার পাশেই ছিল, রাস্তার পাশে, একদম গাছের কাছাকাছি। মনে হচ্ছে গাছের পাতাগুলো খুব জোরে জোরে নড়ছিল। তো এর মধ্যেই জানালার ভেতর দিয়ে ওরা সবাই হাত পা মানে দিয়ে দেয়, হাত পা দিয়ে সবাই আমার কাছে চলে আসে। তো এরপরে আমি এত চিৎকার করি, ওরা কেউ হয়তো আমার নাক চিপে ধরছে, কেউ মুখ চিপে ধরছে, কেউ আমার হাত পা বেঁধে রাখছে। এখন এই অবস্থায় মানে আমি এখন বলতে গেলে আমার মানে নিঃশ্বাস আটকে যাচ্ছে, কারণ ওরা যেভাবে আমাকে দম বন্ধ করে ধরছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। মানে এত কষ্ট হচ্ছে আমার নিঃশ্বাস নিতে, আমি এত চিৎকার করতেছি, বাট আমার চিৎকার কেউ শুনতেছে না। বাহিরে সবাই আছে, কিন্তু আমি ওই সময় কাউকেও আমার চোখে ভাসতেছে না, শুধু ওই 8 জন ছাড়া। মনে হচ্ছে গাড়ির সব যাত্রীগুলো ওদের মতো হয়ে গেছে, মানে গাড়িতে সবাই বসা আছে, বাট ওই যে ভূতগুলো দেখছি আমি, ওদের মতো সব যাত্রীগুলো, ওগুলো ছাড়া গাড়িতে ড্রাইভারের দিকে তাকায় দেখি ড্রাইভারও ওরকম, সবাই ওরকম হয়ে গেছে। আর যে 8 জন, ওরা আমার হাত পা বেঁধে রাখছে। আমার মানে প্রচুর মনে হচ্ছে আমাকে এখনই গলা টিপে মার ফেলবো। তো এর মধ্যেই গাড়ির মধ্যে একটা লাইট জ্বলে ওঠে, আর আমার পাশের লোকটা এসে আমার পাশে দাঁড়ায়। এর মধ্যে আমি খুব মানে ছিটকে দাঁড়াই। লোকটা বলে, কি হয়েছে তোমার, এরকম করে লাগে না? আমি কই, না কিছু না, আমি কথা বলতে পারতেছিলাম না। কি হয়েছে, পানি খাবো? আমি কই, না লাগবে না। তখন মানে আমি এত ক্লান্ত হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ হয়ে যায়। তারপরে আমি আর কিছু বলতে পারি না। গাড়িতে আমি তখন হয়তো বা ঘুমিয়ে পড়েন। তারপরে তো আপনি মানে বেশ স্বাভাবিকভাবেই বাড়িতে পৌঁছাতে পেরেছেন। তারপরে কিছু দূরেই ফুড ভিলেজে নামাইছে। তো সেখানে যাওয়ার পরে আমি হাঁটতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমার হাত পায়ে এখনো দাগ আছে, বা আমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার হাত পা এখনো ওই গাড়ির ভিতরে আটকানো, আমি হয়তো বা শুধু শূন্যের উপর বেড়াচ্ছি, এরকম কিছু মনে হয় আমার। আচ্ছা, হ্যাঁ, আমি মনে হচ্ছে যে আমার হাতে ওর যে আঙ্গুলগুলো, নখের আঁচড়গুলো মনে হচ্ছে আমার হাতে পায়ে আছে, আর গলার মধ্যে মনে হচ্ছে যে এখনো কোনো একটা কিছু আমার গলায় বাঁধা আছে, আমি কথা বলতে পারছিলাম না। তো এরপরে আর বাকি রাস্তা যেতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে?
বাকি রাস্তা তখন আর যাতে প্রবলেম হয়নি, কারণ আমার পাশের লোকটা উনি আমার সাথে কথা বলছিল, যিনি ছিল, ওনাকে বললাম যে আঙ্কেল আমার তো খুব খারাপ লাগতেছে, উনি আমার সাথে কথা বলতেছিল আর উনি আমার যথেষ্ট সাপোর্ট দিছে। আমি বলছি আমি একটু ভয় পাইছি। ইনফ্যাক্ট আপনার যে গাড়ির ঘটনাটা, মানে আমার ছোট্ট, মানে আমি জানি না এটা আমার তেমন কোনো ঘটনা নেই, তবে আমি জানি না সবার ক্ষেত্রে এটা হয় কিনা। আমি একবার ট্রেনে করে আমি সিলেটে যাচ্ছিলাম। সিলেটে যারা গেছেন, ট্রেনে করে যারা গেছে, হয়তোবা আপনার হয়তোবা যাওয়া আছে কিনা আমি জানি না, সেখানে কিছু রাস্তা আছে মানে বেশ গভীর জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা যায়, দিনের বেলাও যেখানে খুব নীরব থাকে। তো রাতের বেলা ওই জানালা দিয়ে ওই বাইরের দৃশ্যগুলো দেখলে আমার ভয় করতো। আমার মনে হচ্ছে যে কিছু একটা আমাকে ফলো করে জানালার সাথে সাথে আসছে, গাড়ির সাথে সাথে আসছে, ট্রেনের সাথে সাথে যাচ্ছে। তো আমি রাতের বেলা বিশেষ করে এখনো বাসে কিংবা ট্রেনে ভ্রমণ করার সময় খুব বেশি সময় বাইরে তাকিয়ে থাকতে পারে না, আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করে। আচ্ছা, এরপরে আপনার যেই ঘটনা আমি শুনেছিলাম আমাদের দর টিমের কাছ থেকে, কক্সবাজারে হয়তোবা আপনার কোনো কিছু একটা প্রবলেম হয়েছিল, কি ছিল ঘটনাটা? এটা আসলে আমি কক্সবাজারে যাওয়ার কোনো কথা ছিল না, তো ঠাকুরগাঁয়ে একটা টিম আছে জাপান থেকে, তারা আসছে, তার বিভিন্ন জায়গায় তাদের প্রজেক্ট আছে, সেখানে তারা পরিদর্শন করে। তো ওদের সাথে ওদের প্রোগ্রামে আমি গান গেছিলাম, তো ওরা আমাকে খুবই স্নেহ করে। ওরা বললো যে তুমি কি আমাদের সাথে মানে যাবে কক্সবাজারে? আমি কই, যদিও উৎসাহ লাগতেছিল যাবো, কিন্তু মানে মনটা টানতেছিল না। তারপরে ওরা সবাই রিকোয়েস্ট করলো যে চলো, ভালো লাগবে সবাই গান গেতে গেতে। তারপরে ভাবলাম যে না, কখনো তো যাওয়া হয়নি, যাই আসি, ভালো লাগবে। আমরা ঢাকা থেকে সকাল 6টার দিকে আমাদের গাড়ি ছাড়ছে। যখন একদম খুবই কাছাকাছি চলে গেছি কক্সবাজারে, তখন একটা অনেক বড় একটা উঁচু জায়গা আছে, ওইখান থেকে সমুদ্রের এত সুন্দর রূপ, যেটা মানে আমি কল্পনা করতে পারিনি, এত ভালো লাগছে। তো তারপরে সবাই আমরা সেখানে একটু নামে সমুদ্রের পানিতে হাত পা ভেজালাম। তারপরে আমরা সেখান থেকে সবাই গেস্ট হাউসে চলে গেলাম। সেখানে প্রথম দিন রাতে সবাই খুব ভালো মতোই থাকলাম। আমার সাথে আরো 2টা আপু ছিল, অন্যরাও ছিল, ওদের কক্সবাজারের একটা টিম আছে, ওরা ওদের জায়গায় থাকতো, আর ওই 2টা আপু আর আমি একসাথে থাকতাম। তো ওরা হয়তো বা আমার সাথে বিকেল বেলা ঘুরতে বের হতো বিভিন্ন জায়গায়, কিন্তু সারাদিন আমি বাসায় একা থাকতাম, হয়তো বা টিভি দেখে আমাকে সময় কাটাতে হতো। তো একদিন আমি সোফায় বসে আছি, তো মনে হচ্ছে সোফার পেছনে কোন একটা কেউ আসলো, আসার পরে ধাক্কা দিছে, এত জোরে ধাক্কা দিছে মনে হচ্ছে আমি পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে সোফায় ধরে আমি নেমে যাই রুমের ভেতরে। আমার হ্যাঁ, দরজা লাগানো, লাইট অফ, টিভি চালু আছে, বসে বসে টিভি দেখছেন। তো তারপরে আমি ভাবলাম হয়তো বা এটা সোফার ব্যালেন্সের কারণে এরকম হচ্ছে, কিন্তু এটা তো এর আগেও তো আমরা বসছি, প্রথম দিনও তো বসছি বা ওদের সাথে বসছি, এরকম হয়নি। তো হলো হয়তো বা এটা আমার ভুল ধারণা। তারপরে খাটে গিয়ে বসলাম, সেম ঘটনা, খাট ধরে কেউ একটা ঝাঁকি মারছে, মানে এত জোরে ঝাঁকি মারে মনে হচ্ছে আমি ব্যালেন্স হারাই ফেলি, আমি পড়ে যাব। তো তখন মনের মধ্যে একটু ভয় হয়, ভয় হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একটু বাহিরের দিকে তাকাই, কিছুই দেখতে পাই না, কারণ কিছু তো দিনের বেলা দেখার কথা না। আবার রুমে লাইটটা দিয়ে টিভি দেখতে থাকি। এর মধ্যেই জানালার মধ্যে হয়তো কেউ একটা কিছু ঢিল ছুটছে, কিন্তু আমরা যেই ফ্লোরে ছিলাম তার আশেপাশে কোনো লোকজন থাকে না, বড় বড় গাছ, ওখানে নারিকেল গাছ সম্ভবত, আর একটা অনেক বড় আম গাছ। তো সেখান থেকে একটা আচমকা একটা ঢিল ছুড়ে, তো সেটাতে জানালায় খুব জোরে একটা শব্দ হয়। আমি যখন তাকাই দেখি কিছু নাই, তবে কিছু একটা লাল হালকা জানালার কাচের মধ্যে লেগে আছে, লাল ধরনের। তো এটা দেখে আরো ভয় লাগে, কারণ এইটা কোথা থেকে আসলো, এটা তো এখানে আসার কথা না। তারপরে লাল তাজা তাজা মনে হচ্ছে, কিন্তু জানালাটার পাশে তুমি হাত দিতে পারছি না, কারণ জানালার বাহিরে, আর জানালাটা খোলা আমার পক্ষে সম্ভব না। ওই জানালা, হ্যাঁ, কিন্তু ওই জানালা কেউ কোনোদিন খুলছে কিনা তাও সন্দেহ, কারণ ওই জানালাটা আমিও খুলতে পারিনি, আমরা 3-4 জন মিলে জানালা খুলছি, আর তারপরে এই ঘটনাগুলো হয়েছে। মনে হয় না এখানে যে গেস্টরা কখনো থাকতে যায় তারা হয়তো বা কখনো জানালাই খোলে না। তো আমার মনে হয় ওই প্রথম হয়তো, হ্যাঁ, কিন্তু ওই জানালা খোলার পর থেকে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো হয়েছে। তারপর থেকে আবার জানালা লাগাই দিছি, তারপরে থেকে ঘরের ভেতরে একটা অন্যরকম ছমছম গা ছমছম ব্যাপার, কোথাও যায় থাকতে পারি না। ঘরের যে কোনো জায়গায় খারাপ লাগে, হয়তো বা দরজা খুলে বসে থাকতে হয়। তারপর থেকে দিনের বেলা কি করি, একা একা বের হয়ে যাই।
রাতেও এরকম মনে হয়, শুয়ে থাকি হঠাৎ করে চমকে উঠি, মনে হচ্ছে মাথার কাছে কেউ এসে দাঁড়ায় আছে। সবগুলোই ঘটেছে ওই জানালাটা খোলার পর? হ্যাঁ, জানালাটা খোলার পর থেকে এই আগে ঘটনা। সবকিছু স্বাভাবিক ছিল? হ্যাঁ, প্রথম দিন স্বাভাবিক ছিল, আমরা সুন্দর মতোই সবাই ছিলাম। এরপরে সেখানে আরেকদিন রাতে মানে শুয়ে আছি, ঘুমাইনি, তো কোনো একটা আওয়াজ হলো, কান্নার আওয়াজ, কিন্তু সেখানে কান্না করার মতো আশেপাশে কেউ ছিল না। তো আমি সঙ্গে সঙ্গে বের হইলাম, যে দেখি তো কে কান্না করে। তো ওই সময় ওরা দুজন রুমে ছিল না, একটু বাইরে গেছিল। তো দেখি যে না, আশেপাশে তো কেউ নেই, কিন্তু এরকম একটা কান্নার মতো আওয়াজ কোথা থেকে আসলো। তারপরে একটু তো ভয়, অবশ্যই আমি ভয় পাইছি, কারণ এরকম ঘটনা প্রায় আমার সাথে ঘটতেছে। তারপরে ওরা চলে আসে, ওদেরকে বলি, কই তুমি পাগল হইছো, এরকম ঘটনা তো এখানে হবে না, জানালা ধারে কে কান্না করবে, তোমার এটা ভুল ধারণা, টিভি ছাড়ছিলাম। আমি বলি না। তারপরে বেশ ভালো, আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমরা আবার সেই আমাদের কক্সবাজার ছেড়ে এবার আমাদের বাসায় যাওয়ার সময় চলে আসেন ওখান থেকে? না, চলে আসি বলতে তখন আর কি আমরা সন্ধ্যার সময় গাড়িতে উঠছি সবাই। গাড়িতে ওঠার পরে বেশ মজা করে সবাই ফিরছি। তো এর মধ্যে কুমিল্লায় যখন এসে পৌঁছাই, আমি বলতে পারবো না সেটা কুমিল্লা নাকি, তারপরে বুঝতে পারছি এটা কুমিল্লা ছিল। তো আমি প্রায় একটু ঘুম ঘুম অবস্থা। তো এর মধ্যে একটা বিকট ধরনের আওয়াজ হচ্ছে আমার চোখের সামনে। আমি সেই রুম থেকে 2-3 হাত বাহিরে, সেই রুম থেকে কেউ বলছে, বেঁচে গেলি এবারের মতো। মানে আপনি গাড়িতে বসে এটা শুনতে পাচ্ছেন? গাড়িতে বসে শুনতে পাচ্ছি যে বেঁচে গেলি এবারের মতো, এরপরে আর আসিস না এখানে কখনো, এরপরে আসলে আর তোকে ছাড়বো না, এরকম ধরনের। আর সেই রুমটা, তবে আমার মনে হয় সেই রুমটা স্বাভাবিক না। তো ওইখান থেকে চলে আসার পরে আমার খুব ভয় হয় যে আমি সেই রুমে ছিলাম, যে রুমে এরকম ঘটনা ঘটছে। স্বাভাবিক, এটা মনে করলে কিন্তু ওইখানে যতটা ভয় না পাইছি, বাসায় আসার পর আমি তার থেকে আরো বেশি ভয় পাইছি যে আমি এরকম একটা জায়গায় ছিলাম। এটা কল্পনা করেই অনেক ভয় লাগতো। বর্তমানে কি অবস্থা? বর্তমানে আপনি মানে এই সব ঝামেলা থেকে মুক্ত আছেন তো? না, বর্তমানেও একটা ঘটনা, কিছুদিন আগে আমি একটা নতুন বাসায় যাই আজিমপুরে, আগে ধানমন্ডি ছিলাম। তো আজিমপুরে যেই বাসায় থাকি তার পাশে একটা মানে অনেক গাছগাছালি, তারপর একটা বড় আম গাছ। আমাদের ফ্যামিলির মধ্যে সবাই সাধারণত বলে মেয়েদের চুল আঁচড়ায় কোন গাছের নিচে বা যেখানে সেখানে ফেলতে হয় না, এগুলো হয়তো বা ভূতের মানে পেতনি এইসব বলে, ওরা নাকি এগুলোর প্রতি নজর করে। আর আমার চুল একটু লম্বা, তো আমি সেদিন সন্ধ্যাবেলা মাথার চুল আছে জানালা দিয়ে চুলটা ফেলে দিই। যখনই চুলটা ফেলে আমার গাটা হঠাৎ করে ছম করে, যে কেন চুলটা ফেললাম, তখনই কিছু একটা হাসি শব্দ হইল। মনে হচ্ছে যে আমার চুলটা দেশে কিছু একটা মানে কেউ পাইছে, এটা নিয়ে সে খুব খুশি হয়েছে। এরপর থেকে যা হয়, একদিন শুয়ে আছি, মনে হচ্ছে যে বিছানা থেকে 4-5 ইঞ্চি উপরে আমি উঠে যাচ্ছি, উঠে গেছি অলরেডি, উঠে ধাপাস করে পড়ে গেছি। মানে এটা এরকম ধরনের ঘটনা কারোর সাথে ঘটে কি না আমি বলতে পারবো না, তবে এই ঘটনা থেকে আমি খুবই ভয় পাই যে আমি বিছানায় লোকটা শুয়ে আছি, এখান থেকে কিভাবে আমি 4-5 ইঞ্চি উপরে উঠে যাই, আর হঠাৎ করে আমি উঠে বসে পড়ি। এই চুল ফেলার পর থেকে হচ্ছে। আর এখন সাধারণত আমি প্রতি রাতেই ঘুমাইতে পারি না, মনে হচ্ছে যে আমার পাশে কেউ দাঁড়ায় আছে, আমার চোখের সামনে চোখ রাখে কেউ আমাকে ভয় দেখাচ্ছে, হাসতেছে। আর ওই আম গাছের দিকে তাকাইলে একটা বিকট কিছু মনে হয়। মানে এখন আপনি প্রতিনিয়ত, আপনাকে আমি যেটা খেয়াল করছি, আপনি যখন আমাদের সঙ্গে কথা বলছেন, আপনার পেছনে কেন জানি আপনি কয়েকবার মাঝে ঘুরে তাকিয়েছিলেন পেছনে। মানে এইটা কি বিশেষ কোনো মানে এই ধরনের অদ্ভুত জায়গার মধ্যে কি আপনার বিশেষ কোনো কিছু কাজ করছে? হ্যাঁ, আমার সবসময় মনে হয় যে আমার পেছনে কেউ আছে। আচ্ছা। কাল রাতেও আমি ঘুমোতে পারিনি, মানে রাত 3:30 পর্যন্ত জেগেছিলাম, সারা রাত আমি মোবাইলের আলো জ্বালায় বসেছিলাম, ঘুমাতে পারিনি কালকে, এত ভয় লাগছিল। এই ভয়গুলো আপনার মনের মধ্যে তাড়া করে এখন? মানে আমি সবসময় দেয়ালের সাথে মাথা মানে ঠেকাই রাখি, যেন আমার পেছনে কোনো ফাঁকা জায়গা না থাকে কেউ দাঁড়ানোর। আমার পেছনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, মনে সেটা খুব অন্ধকার জায়গা, আমার পেছনে কেউ আছে, কেউ আমার চোখ বন্ধ করতেছে, কেউ আমার গলা টিপে ধরতেছে, বা কেউ আমার মাথায় মানে করছে। আর আমি চুল ছাড়লেও আমার একটা অদ্ভুত ধরনের মনে হয়, আমি চুল ছাড়ে শুই, মনে হচ্ছে আমার চুল কেউ ধরে টানতেছে। এটা চুল ফেলার পর থেকে আমার সাথে হচ্ছে, আর তখন থেকে আমি এখন চুল বেঁধে রাখি, এখন চুল একটা খুব ছাড়ি না। তার মানে এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা মানে আপনি মোটামুটি বেশ একটা মানসিক অস্বস্তি নিয়েই মোটামুটি সময় পার করছেন। হ্যাঁ, যে কখনো একটা ভয় আপনার, বিশেষ করে একা থাকা বা আমি ভয়গুলো খুব কাজ করছে। আমি ডাক্তার দেখাইছি, উনি বলছে আমার প্রেশার অনেক লো আর আমার কোনো মানসিক প্রবলেম হচ্ছে।
আর আমি ওনাকে বলতে পারিনি এই ঘটনার কারণ উনি এটা হাস্যকর মনে করবে, কারণ এটা সবাই বিশ্বাস করে না। কিন্তু আমার সাথে যেটা ঘটছে সেটা তো আমি জানি, অন্য কেউ বিশ্বাস করলো বা না করলো এটা নিয়ে এখন তো আমি তাদেরকে বিশ্বাস করতে পারবো না, কারণ এটা শুধুমাত্রই আমার সাথে হয়েছে। রাইট, এটা আপনি সাফার করছেন, তো এটা আমাদের কাছে হয়তো বা হাস্যকর মনে হলো, প্রত্যেকটা মুহূর্তে আপনি ফেস করছেন যে আসলে। এখন আমি আপনাদের সাথে আছি, এখনো মনে হচ্ছে যে পেছন থেকে কেউ আমাকে বলছে কাজটা ভালো করিসনি, এখনো মনে হচ্ছে সে আমার খুব কাছাকাছি আছে, কিন্তু হয়তোবা আপনাদের জন্য সে আমার কাছে আসতেছে না, আমাকে ভয় দেখাইতে পারতেছে না। হয়তোবা যখন আমি একা হয়ে যাব, হয়তোবা সে আবার আমার কাছে এসে আমাকে ভয় দেখাবে।